ওড়িশায় ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি, দেশের উপকূল জুড়ে জলোচ্ছ্বাস, অনেক এলাকা প্লাবিত, চলছে ক্ষতি নিরূপণ। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ১৩ জন, সংক্ষিপ্ত হচ্ছে সিলেবাস, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত পরে। দেশীয় কোভিড-19 পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ বৃদ্ধির শঙ্কা, প্রতিরোধে দেশীয় ওষুধ তৈরির নির্দেশনা, ভারতে ১১,০০০-এর বেশি শনাক্ত। ফাইজারের ১,০৬,০০০ ডোজ টিকা আসছে ২ জুন, দেশে আজও করোনা শনাক্ত ১,৪৯৭। চাপাইয়ের পর রাজশাহীতেও লকডাউনের চিন্তা। গাজার প্রতি ঢাকার সমর্থন অব্যাহত থাকবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনকে চিকিৎসা সামগ্রী ও বড় অঙ্কের অর্থ সহায়তা বাংলাদেশের। চাঞ্চল্যকর মিতু হত্যায় নতুন মোড়, বাবুলের বান্ধবী গায়ত্রী সিং এর তথ্য পেতে ইউএনএইচসিআরকে পিবিআই এর চিঠি, এখন অধরা মুসা। এবং আইসিসি ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২ নম্বরে মিরাজ, ক্যারিয়ারের সেরা অবস্থান মুশফিক। বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে অনুশীলনে ফুটবলাররা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারজাজ জুই এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন। এবারে বিস্তারিত খবর। শুরুতেই ঘূর্ণিঝড় ইয়াসের খবর। ঘন্টায় ১৫০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে এসেছে ঘূর্ণিঝড় ইয়াস। এর ফলে ঝড়ের শক্তি কিছুটা কমেছে, তবে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে এখন পর্যন্ত উড়িষ্যায় ২ জন ও পশ্চিমবঙ্গে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গ থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস ১৫৫ কিলোমিটার বেগে বুধবার আছড়ে পড়ে উড়িষ্যার বালাসোর এবং ধামরাতে। সেখানে ঘণ্টাখানেক তাণ্ডব চালানোয় বিস্তীর্ণ জনবসতির অনেকটাই পানির নিচে চলে যায়। প্রায় ১.৫ কিলোমিটার এগিয়ে আসে উড়িষ্যার সমুদ্র। ভারতের সবচেয়ে পুরনো বন্দর ধামরা পোর্ট এদিন কার্যত লণ্ডভণ্ড হয়ে যায়। উড়িষ্যার আঘাত হানার পরই পশ্চিমবঙ্গে শুরু হয় ইয়াসের তাণ্ডব। দীঘার সমুদ্র উত্তাল হতে শুরু করে। সমুদ্র তীরবর্তী গাছগুলিতে আঘাত এনে ঢেউ স্থলভাগে আছড়ে পড়ে। সমুদ্র এবং সড়ক হয়ে ওঠে একাকার। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক অঞ্চলে। বাঁধ ভেঙে নদীর পানিতে প্লাবিত হয়ে যায় রাজ্যের একাধিক অঞ্চল। খেলনার মতো ভেঙে যায় কাঁচা বাড়ি, দোকানপাট, নৌকা, লঞ্চ। ইয়াসের দাপটে তছনছ হয়ে যায় গ্রামের পর গ্রাম। করোনার মধ্যে বাধ্য হয়ে পথেই আশ্রয় নিতে হয় ওই অঞ্চলের বাসিন্দাদের। ১৫,৪৫০৬ জন মানুষকে আমরা তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন শেল্টারে রেখেছি। প্রায় ১ কোটি মানুষ এই দুর্যোগে আক্রান্ত হয়েছে, অ্যাফেক্টেড হয়েছেন। ৩ লাখের বেশি বাড়ি এখনই দেখা যাচ্ছে ড্যামেজ হয়ে গেছে। তবে বালাসর থেকে কলকাতার দূরত্ব ২০০ কিলোমিটার হওয়ায় এ যাত্রা ইয়াসের তাণ্ডব থেকে রক্ষা পায় শহর কলকাতা। শহরে বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে থাকে, তবে শহরের বিভিন্ন জায়গায় উঠে আসে গঙ্গার পানি। কলকাতার আশেপাশেও যেগুলো সব দুপুরবেলায় প্লাবিত হয়েছে, আমি কলকাতা পুলিশ কমিশনারকে বলবো অল পুলিশ স্টেশনকে অ্যালার্ট করবার জন্য যে রাতে বাদ আসতে পারে এবং কালকে রাতে জোর বান আসবে এবং কালকেও বান আসবে। আপনারা ভয় পাবেন না, কিন্তু দয়া করে কেউ জলে নামবেন না। কার্যত এদিন দিনভর ইয়াসের তাণ্ডব অসহায়ভাবে দেখা ছাড়া কোনো উপায় ছিল না ভারতবাসীর। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। ঘূর্ণিঝড় ইয়াস চলে যাওয়ার পরও তার প্রভাব মুক্ত হয়নি দেশের উপকূলীয় এলাকা। জোয়ারের পানি ঢুকেছে বিভিন্ন জনপদে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় এলাকার বেড়িবাঁধ। আবহাওয়া অধিদপ্তর বলছে ইয়াস নিয়ে আর কোনো শঙ্কা নেই, তবে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্লাবিত ১৪ জেলার বিভিন্ন জনপদের ক্ষয়ক্ষতি নিরূপণের তথ্য জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন লাবন রহমান। ভারতের উড়িষ্যায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়াস, যার প্রভাবে বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন, বইছে ঝোড়ো হাওয়া, থেমে থেমে বৃষ্টি। বাংলাদেশে ইয়াস সরাসরি আঘাত না হানলেও প্রভাব ফেলেছে বেশ। উপকূলীয় জনপদে রেখে গেছে ক্ষতচিহ্ন। সমুদ্র নদ নদীর পানির উচ্চতা বেড়েছে, জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অসংখ্য গ্রাম, বিপর্যস্ত উপকূলের জনজীবন।
পটুয়াখালীতে 3 দফা জোয়ারের পানিতে ভেঙেছে বেড়িবাঁধ। প্লাবিত হয়েছে কলাপাড়া, রাঙ্গাবালী, দশমিনা ও গলাচিপা উপজেলার অন্তত অর্ধশত গ্রাম। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, পুকুর। পানিবন্দী এসব এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়কের যোগাযোগ ব্যবস্থা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালের 3 জেলার 12 পয়েন্টে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন মেরামত না করা নাজুক বেড়িবাঁধের কারণেই এমন দুরবস্থা। সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের 27 কিলোমিটার বেড়িবাঁধের 43 পয়েন্টে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। পানি ঢুকে পড়েছে লোকালয়ে, ভেসে গেছে অসংখ্য চিংড়ির ঘের। ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনায়ও গুমোট আবহাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মধ্যে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। সুন্দরবনের করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রও প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। নদ নদীর পানি বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পায়রা সমুদ্র বন্দর সহ সব বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ট্রলারকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাংলাদেশে এর বেশি খারাপ অবস্থা হওয়ার শঙ্কা কেটে গেছে। এটি যেহেতু উপকূল অতিক্রম করে গেছে, বাংলাদেশে এই ঘূর্ণিঝড়টি আর আসবে না। ইয়াসের কেন্দ্র বাংলাদেশে আসবে না, এটি পশ্চিম দিকেই যাবে। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলছেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় 14টি জেলা সংবাদ আমরা পেয়েছি। যে যে জেলায় বাঁধ ভেঙে গেছে, জেলা প্রশাসনের নেতৃত্বে পানি সম্পদের মন্ত্রণালয়ের লোকজন সেগুলা এবং স্থানীয় লোকজন সহ স্বেচ্ছাসেবক সহ সেটা নির্মাণের কাজ চলছে। আমরা তথ্য পেয়েছি অনেকগুলো জায়গায় বাঁধ ভেঙে গেছে, সেটা পুনর্নির্মাণের কাজ চলছে। জোয়ারের ঢেউয়ে ভাঙন ধরেছে সেন্ট মার্টিনের জেটিতে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। দেশি বিদেশি জাহাজ কর্ণফুলী নদীর মোহনায় নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে। ইয়াস চলে গেলেও উপকূল জুড়ে তার অভিঘাত ঠেকানোর লড়াই চলছে প্রান্তিক মানুষের। প্লাবন রহমান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বাংলাদেশে ইয়াসের প্রভাব ও ক্ষয়ক্ষতির সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। নিউজ 24 সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। আপনার কাছে শুরুতেই জানতে চাই উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি সম্পর্কে। ইয়াস যে সাইক্লোন, এটা যদিও বাংলাদেশে আঘাত হানে নাই, এটা উড়িষ্যার উত্তর উড়িষ্যা আঘাত এনেছে। তবে এখন যেহেতু পূর্ণিমা চলছে, সাগরে জোয়ারের পানি স্বাভাবিকভাবেই উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে এই সাইক্লোনের জন্য বাংলাদেশের প্রায় 14টি জেলায় 27টি উপজেলা প্লাবিত হয়েছে। এবং আমি যদি আলাদাভাবে জেলাভিত্তিক বলতে চাই, তাহলে পটুয়াখালী জেলায় পানি বিপদসীমার নিচে আছে। সাতক্ষীরা জেলায় পানি 3 থেকে 6 ফুট বেশি হয়েছে। বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি প্রবেশ করেছে এবং কোনো জায়গায় বেড়িবাঁধ ভেঙে মাছের ঘেরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বরগুনা জেলায় পানি 2 থেকে 3 ফুট উচ্চ, জোয়ারের পানির স্বাভাবিক উচ্চতার চেয়ে 2 থেকে 3 ফুট উচ্চতা পানি বৃদ্ধি পেয়েছে এবং বেড়িবাঁধের কয়েক জায়গায় কিছু অংশ ভেঙে যাওয়ায় জোয়ারের পানি প্রবেশ করেছে। ঝালকাঠিতে সেরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই। পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলার মাঝের চর বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করায় 10-12টি মাছের ঘের এবং কয়েক একর সবজি বাগান পানির নিচে তলিয়ে গেছে এবং জোয়ারের পানি স্বাভাবিক অবস্থা থেকে 3 ফুট উপরে অবস্থান করছে। ফলেও প্রায় অনেকগুলো জায়গায় বেড়িবাঁধ ভেঙেছে এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে ফসল এবং মাছের ক্ষতি হয়েছে। ভোলা জেলায় জোয়ারের পানি স্বাভাবিক চেয়ে 2 থেকে 3 ফুট উপরে উঠেছে, কিন্তু বর্তমানে নেমে গেছে। কিন্তু দুর্গম চর সময় প্রায় 250টি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জোয়ারের পানিতে 9 শতাধিক গরু মহিষ ভেসে গেছে। বাগেরহাটে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কাজ করছে এবং কিন্তু সেখানে সেরকম কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই।
চাঁদপুরে আমরা সেরকম ক্ষয়ক্ষতির খবর পাই নাই। লক্ষ্মীপুরে কিছু রাস্তাঘাট ব্রিজ ক্ষতি হয়েছে। খুলনা জেলার সবকিছু স্বাভাবিক আছে, ফেনীতেও সবকিছু স্বাভাবিক আছে। তবে গতকালকে ট্রলারে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে একজন মারা গেছে। আর চট্টগ্রামেও সেরকম ক্ষয়ক্ষতি হয় নাই। নোয়াখালীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 4 ফুট উপরে উঠেছিল। জোয়ারের পানিতে নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি উঠেছে, কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। পর প্রসঙ্গ, করোনা সংক্রমণ পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হওয়া সাপেক্ষে 13 জুন দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায় সরকার। আর বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নির্ভর করছে শিক্ষক, কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীদের টিকা পাওয়ার উপর। বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশের শিক্ষা ব্যবস্থায় নেওয়া সরকারের নানা সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে নির্দিষ্ট সময়ে ক্লাস করেই পরীক্ষায় বসবে 2021 ও 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা। সজল দাসের রিপোর্ট। বৈশ্বিক মহামারী প্রেক্ষাপটে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এই দীর্ঘ বিরতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ফেলেছে অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা খাত নিয়ে সরকারের সিদ্ধান্ত জানাতে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে শিক্ষা মন্ত্রণালয়, যেখানে করোনা পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হওয়া সাপেক্ষে আগামী 13 জুন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানানো হয়। এই 13 জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে চাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, আর সেটিও খোলাটা পর্যায়ক্রমে হবে। তবে শিক্ষক, কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীদের করোনা টিকা প্রাপ্তির উপরই নির্ভর করছে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত। অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের এই আবাসিক শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীদেরকে দেবার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সম্মতিতে আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। এই টিকার বিষয়টি নিশ্চিত করেই আমরা তারপরে বিশ্ববিদ্যালয়গুলো আবাসিক হল সহ সব খুলে দিতে পারবো। কথা বলেন 2021 ও 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিষয়েও। কেউ অনলাইনে করছেন, কেউ হয়তো বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পুরোপুরি পারছেন না। তো এই সবকিছুই মাথায় রেখে আমরা 2022 সালের জন্য আমরা সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছি। আমরা প্রথমে যারা এসএসসি এবং এইচএসসি এই 2021-এর এবং 2022-এর তাদেরকে পুরো 6 দিন আমরা ক্লাস করাতে চেষ্টা করব, আর বাকিদের আমরা একদিন করে শুরু করব, পরে পর্যায়ক্রমে সেটাকে বাড়াবো। চলমান শিক্ষা ছুটি 12 জুন পর্যন্ত বৃদ্ধির ঘোষণাও আসে সংবাদ সম্মেলন থেকে। সজল দাস, নিউজ 24, ঢাকা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। ডক্টর কায়কোবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রশ্নটি হচ্ছে যে এই যে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ইসলাম স্কুল কলেজ খুলবে, কিন্তু পরিস্থিতি নিশ্চয়ই অনুকূলে ছিল না। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নিশ্চয়ই বলেছেন খোলাটা যথাযথ হবে না। আমার মনে হয় যে আমাদের দেশের যে জনঘনত্ব, সেটা যদি বিবেচনায় আনি, এখন পর্যন্ত যে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় খোলা হয়নি সেটা যুক্তিসঙ্গত। তবে আমাদের যে জিনিসটা করা উচিত সেটা হলো এই, ছাত্ররা যাতে পড়ালেখার ধারাবাহিকতায় থাকে। যেমন এখন আমরা ভাবছি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বললেন 13 জুন থেকে খোলার ইচ্ছা রাখেন, তো করোনা পরিস্থিতি কিন্তু এখনো অনুকূলে আসে নাই। আমরা জানি না পরিস্থিতিটা কিরকম হবে। ফলে আমাদেরকে ওই যে বলে যে হোপ ফর দি বেস্ট এন্ড প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট, আমাদেরকে প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট সেই কাজটিও করতে হবে। অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা, এমনকি যদি স্কুল কলেজ আমরা নাও খুলতে পারি, তারা যাতে পড়ালেখার ধারাবাহিকতায় থাকে, তাদের সঙ্গে শিক্ষকরা ওতপ্রোতভাবে জড়িত থাকেন, তাদেরকে পরামর্শ দেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের সঙ্গে আরেকজন আলোচনায় যুক্ত হচ্ছেন, তিনি হচ্ছেন আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মোস্তাক হোসেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি ডক্টর মোস্তাক হোসেন। আপনার কাছে জানতে চাইব, স্বাস্থ্য ঝুঁকির দিক থেকে সরকারের স্কুল খোলার এই সিদ্ধান্তকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? দেখো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বহুদিন ধরে বন্ধ আছে, এগুলো খুলে দেওয়ার উদ্যোগ ঠিক আছে, প্রস্তুতি নিতে হবে। হঠাৎ করে সবকিছু তো একসাথে খুলে দেওয়া যাবে না। এখন যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেগুলো আবার শুরু করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রথমে বড়দের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিশ্ববিদ্যালয়, কলেজ এগুলো খুলে দেখা দরকার। সেটা সফলতা দেখে পরে ধীরে ধীরে যা যে শিশু শ্রেণী প্রাথমিক সেগুলো কিন্ডারগার্টেন বা উচ্চ বিদ্যালয় সেগুলো খোলা যেতে পারে। যখন শনাক্তের হার 5% নিচে নেমে যাবে তখন এগুলো বাস্তবায়িত করা যাবে। এখন সংক্রমণের ধারা একটু বেশি আছে। এখন ঈদের পরবর্তী প্রতিক্রিয়া হিসাবে যেভাবে আমরা ভিড়গুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, আশা করা যায় সেটি নেমে যেতে পারে। তবে যখনই নামুক না কেন এটা খুলে দিতে হবে। 5% নিচে যদি আমরা দেখি পরপর 2 সপ্তাহ সেটি খুলে দেওয়া যাবে। একবার যদি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল খুলে দেওয়া যায়, পরে যখন সংক্রমণ যদি কোথাও আঞ্চলিকভাবে সংক্রমণ বেড়ে যায়, যেমন এখন চাঁপাইনবাবগঞ্জে সব বন্ধ আছে, কক্সবাজারের টেকনাফে বন্ধ আছে, স্থানীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তখন সংক্রমণের স্তর অনুযায়ী খোলা বা বন্ধ রাখার বিষয়ে হতে পারে। কিন্তু স্কুল খোলা, বিশ্ববিদ্যালয় খোলা, কলেজ খোলা খুবই দরকার। আমাদের খুলতে হবে, সেজন্য কি কি করতে হবে সেগুলো আমরা 1, 2, 3 করে সবগুলো আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর মোস্তাক হোসেন এবং ডক্টর কায়কোবাদ, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ এবং আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মোস্তাক হোসেন। ধারণা করা হচ্ছে বাংলাদেশেও মিলেছে কোভিড-19 পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, যার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এই রোগের চিকিৎসায় প্রতিদিন ব্যয় হবে অন্তত 70 থেকে 80 হাজার টাকা। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ফাঙ্গাস প্রতিরোধী ওষুধ তৈরির নির্দেশনাও। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস মানবদেহে বাসা বাঁধতে সক্ষম এই ছত্রাক তাদের দেহেই ছড়ায় যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম। বিশেষ করে কেমোথেরাপি, বিশেষ মাত্রার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অথবা কোনো চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহারজনিত কারণে এর সংক্রমণ হতে পারে। মিউকরমাইকোসিস মূলত সংক্রমণ ঘটায় নাক, মুখ, চোখ, কান থেকে শুরু করে মস্তিষ্কে। মূলত দীর্ঘদিন অপরিষ্কার বা স্যাঁতসেঁতে জায়গায় বাসা বাঁধে এই ছত্রাক। অবহেলায় অঙ্গহানি বা মৃত্যু হতে পারে। রাজধানীর বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ এ পর্যন্ত জীবিত 2 জন ও মৃত 1 জনের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব রয়েছে বলে ধারণা করছেন, যা নিশ্চিত হতে সময় লাগবে আরও অন্তত 5 দিন। রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন এই রোগের চিকিৎসায় প্রতিদিন ব্যয় হতে পারে 70 থেকে 80 হাজার টাকা। লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি প্রত্যেক দিনের কস্টিং চলে আসে প্রায় 70 হাজার টাকা। মিনিমাম 2 সপ্তাহ দিতে হয়, কারো কারো ক্ষেত্রে 4 সপ্তাহ 6 সপ্তাহ লাগতে পারে, স্পেশালি যদি ব্রেইনে এফেক্ট করে অথবা সাইনাসগুলিতে এফেক্ট করে, এবং অঙ্গহানির কথা তো আপনারা শুনেছেনই। ব্ল্যাক ফাঙ্গাসের পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। মহাপরিচালক জানান বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে অ্যান্টি ফাঙ্গাল ঔষধও তৈরি করতে বলা হয়েছে। আমাদের যে সরকারি যে প্রতিষ্ঠান আছে তাদের বলা হচ্ছে আমরা খুব অল্প সময়ের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেব। তার কারণ হলো যে এই ওষুধগুলো খুব সহজে পাওয়া যায় না। এই পরিস্থিতির যেন কেউ সুযোগ নিতে না পারে সেই বিষয়টি মাথায় রেখেই আমরা অগ্রসর হচ্ছি। ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ভারতে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। এই ছত্রাকের সংক্রমণে এরই মধ্যে 11,717 জন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এই কালো ছত্রাক শনাক্তকৃত বেশিরভাগই কোভিড-19 আক্রান্ত রোগী। অন্যান্য রাজ্যের তুলনায় ভারতের গুজরাট, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে কালো ছত্রাক আক্রান্তের সংখ্যা অনেক বেশি। যদিও গেল সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্ল্যাক ফাঙ্গাসের মহামারী ঘোষণা করে 29টি রাজ্যে।
এর মধ্যে মহারাষ্ট্রে 2770 জন, গুজরাটে 2859 এবং অন্ধ্রপ্রদেশে 768 জন এবং দিল্লিতেও 620 জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এসব রোগীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে সরকারিভাবে মৃত্যুহার না জানালেও বিভিন্ন স্থানীয় গণমাধ্যমের বরাতে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, কালো ছত্রাকে আক্রান্ত হয়ে এরই মধ্যে প্রায় 250 মানুষ মারা গেছে। এছাড়াও চিকিৎসকরা ব্ল্যাক ফাঙ্গাস ছাড়াও হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণের বিষয়েও সতর্ক করেছেন জনসাধারণকে। এবার টিকা পরিস্থিতি। ফাইজারের 1,06,000 ডোজ টিকা আসছে আগামী 2রা জুন। কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা আসার তথ্য নিউজ 24-কে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়াও চীন থেকে 1.5 কোটি টিকা এলে জুন থেকে জুলাই আবারও ভ্যাকসিনের প্রথম ডোজ চালু হওয়ার আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পেলে চালু হতে পারে বাকি থাকা দ্বিতীয় ডোজের টিকাও। হাবিবুল ইসলামের রিপোর্ট। সিরাম থেকে বাংলাদেশে আসায় 1,02,00,000 ডোজ টিকার মজুদ এখন শেষ পর্যায়ে। বারবার প্রশ্ন উঠছে দ্বিতীয় ডোজের জন্য বাকি থাকা 14 লাখ মানুষের টিকা প্রাপ্তি নিয়ে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকার জন্য অপেক্ষায় কতদিন থাকতে হবে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় স্বাস্থ্য সেবা বিভাগ। তবে জুনের 2 তারিখ আসছে ফাইজারের 1,06,000 ডোজ টিকা, যা পাঠানো হচ্ছে কোভ্যাক্স থেকে। বিভিন্ন উৎস থেকে টিকা পেতে মরিয়া পৃথিবীর সবকটি দেশ। সেই দৌড়ে বাংলাদেশ পেতে পারে চীন ও রাশিয়ার টিকা। চীনের সাথে চূড়ান্ত আনুষ্ঠানিকতাও এখন শেষ পর্যায়ে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলছেন, এই টিকা পেলে আবারও চালু হবে বন্ধ থাকা টিকার প্রথম ডোজ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি আমরা প্রথম ডোজ হিসাবে শুরু করেছিলাম, এই টিকাটি আমরা যখন পেয়ে যাব তখন কিন্তু আমরা যাদের দ্বিতীয় ডোজের টিকা বাকি আছে আমরা কিন্তু তাদের দ্বিতীয় ডোজের কার্যক্রমটি চালিয়ে যাব। এর পাশাপাশি চীন থেকে যে টিকা সংগ্রহ করবার প্রক্রিয়াটি আছে এটি খুব দ্রুত আমরা আশা করি যে আলোর মুখ দেখবে, টিকা চলে আসবে। তখন কিন্তু প্রথম ডোজের টিকাটিও আবার পাশাপাশি চলতে থাকবে। পৃথিবীর বহু দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকার সন্ধান করেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই টিকার সংস্থান হলে দ্বিতীয় ডোজের আশায় বাকি থাকা 14 লাখ মানুষের অপেক্ষারও অবসান হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দেশে করোনায় 24 ঘন্টায় মারা গেছেন 17 জন এবং শনাক্ত হয়েছেন 1,497 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 12,458 জনের এবং মোট শনাক্ত হয়েছেন 7,93,693 জন। আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,056 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,33,866 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 16,443টি। 24 ঘন্টায় 100টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 9.11%। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের মাঝে উদাসীনতা অব্যাহত থাকলে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়। তিনি জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় সব রকম প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে সরকারের। মৃত্যুহারের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস নতুন আতঙ্ক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এখনও স্বাস্থ্যবিধি মেনে বিশেষ করে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে মানুষের মাঝে চরম উদাসীনতা অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম পটিয়ার সাংসদ হুইপ শামসুল হক চৌধুরীর অত্যাচার ও হুমকিতে ঘর ছাড়া পটিয়ার প্রকৃত মুক্তিযোদ্ধারা। পটিয়ার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার শামসুদ্দিন আহমেদকে প্রকাশ্যে লাঞ্ছিত করে নির্যাতন চালিয়েছে তার পরিবারের ওপর। সরিয়ে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা কমান্ডারের পদ ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকেও। মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের আহাজারি তুলে ধরছেন ফখরুল ইসলাম। শামসুদ্দিন আহমদ 1971 সালে চট্টগ্রাম পটিয়ায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের।
72-এ ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি, 75 পরবর্তী পটিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন 2010 সাল পর্যন্ত। কর্মী বান্ধব পোড় খাওয়া মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ 2013 সাল পর্যন্ত ছিলেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। আমরা আওয়ামী লীগের সাধারণ মানুষের জন্য আমাদের কিভাবে মারলো সেই মারার দৃশ্যটা যখন আমি নেতৃত্বে দেখেছি, নেতৃত্ব দুই চোখ দিয়ে কান্না শুরু করেছে। বিধি বাম পটিয়া তৃণমূল আওয়ামী লীগের কাছে তুমুল জনপ্রিয় এই নেতাই আজ লাঞ্ছিত, নির্যাতিত, পদ বঞ্চিত, ঘর ছাড়া। 2019 সালের 20 মে উপজেলা চত্বরে হুইপ শামসুল হক ও তার ভাই প্রকাশ্যে লাঞ্ছিত করে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও পটিয়ার এই প্রবীণ আওয়ামী লীগ নেতাকে। কিছুদিন আগে শামসুল হক চৌধুরী পৌরসভা আওয়ামী লীগে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেবে এই কথা বলে আমাদেরকে ডাকছে, হুমকি দুমকি দিয়ে। তোমরাকে কি বলবো, সেই বেশি তার ছেলে আমাকে বলে, তার ছেলে আমাকে বলে আমার লুঙ্গি খুলে ফেলবে। নির্যাতনের খড়গ নেমে আসে শামসুদ্দিন আহমদের পরিবারের উপরও। যাদের জন্য আমি কথা বলেছি তাদের উপর টর্চার, তাদের বিরুদ্ধে কথাবার্তা, তাদের বিরুদ্ধে টর্চার করে। এরপর আরো কয়েক দফায় প্রবীণ এই মুক্তিযোদ্ধাকে নির্যাতন ও লাঞ্ছিত করে সরিয়ে দেয়া হয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের পদ থেকে। প্রাণ নাশেরও হুমকি দেয় হুইপ ও তার পরিবার। যারা মুক্তিযুদ্ধ নয়, যারা 71-এর স্বাধীনতার যুদ্ধের পরে এখানে এসেছে 72 সনে পদার্পণ করেছে, তারা এখন মুক্তিযোদ্ধা, তারা এখন মুক্তিযুদ্ধের কমান্ডার। আমাদের শামসুল হক চৌধুরী সব সময় ওদেরকে মুক্তিযোদ্ধার কমান্ডার বানায়, মুক্তিযুদ্ধের দায়িত্ব দেয়। যারা সঠিক মুক্তিযোদ্ধা তাদেরকে মূল্যায়ন করে না। পটিয়া আওয়ামী লীগকে তিলে তিলে গড়ে তোলা এই মুক্তিযোদ্ধা আজ দীর্ঘশ্বাস আর আহাজারির আরতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দাঁড়ে দাঁড়ে। জীবন সায়ান্নে রাহুমুক্ত দেখতে চান পটিয়া আওয়ামী লীগকে। আমরা চাই পটিয়া আওয়ামী লীগ রাহুমুক্ত হোক, এটাই চাই আমরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সরকার এবং দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি দুই পক্ষই ফিলিস্তিনিদের জন্য নগদ অর্থ এবং ওষুধ সামগ্রী তুলে দিয়েছে সেদেশের রাষ্ট্রদূতের হাতে। যদিও বিএনপি বলছে বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দেয়া দুঃখজনক, আর সরকারের হুঁশিয়ারি কেউ ইসরায়েল গেলে তাকে শাস্তি পেতে হবে। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। গেল 10 মে ইসরায়েল আক্রমণ শুরু করে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। শিশু, নারী সহ 240 জন ফিলিস্তিনি নিহত হয়। 11 দিন চলার পর বিরতিতে যায় ইসরায়েলি বাহিনী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি অনুষ্ঠানে ঢাকার ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে $50,000 এবং ওষুধ সামগ্রী তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। We don't recognize Israel, so no one from Bangladesh can visit the state of Israel. And if you know that anyone goes there without government permission, that person is liable to be prosecuted. And there has been evidence of it before. অন্যভাবে যদি কেউ যায়, আমাদের আইনে তার পানিশমেন্ট হবে। এদিন বিকেলে বারিধারায় অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে ওষুধ সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। As much as you care for Palestine, we also care for Bangladesh. We care for stability in Bangladesh, security of Bangladesh, prosperity of Bangladesh. পাসপোর্টের উপর থেকে যে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটা লেখা ছিল সেটাকে তুলে নেওয়াতে আমরা অত্যন্ত দুঃখবোধ করেছি, আমরা ক্ষোভ প্রকাশ করেছি এবং আমরা মনে করি যে এটা তাদের এই যুদ্ধের সময়, সংগ্রামের সময়, যখন প্যালেস্টাইন পিপুলের কাছে গোটা পৃথিবী দাঁড়াচ্ছে, সেই সময় এটা নিশ্চয়ই খুব একটা ভালো কাজ হয়নি বলে আমরা মনে করি। ফিলিস্তিনিদের পক্ষে অকুণ্ঠ সমর্থন বাংলাদেশ তার অভ্যুদয়ের পর থেকেই দিয়ে আসছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের চাঞ্চল্যকর মৃত্যু হত্যার ঘটনায় স্বামী বাবুল আক্তারের বান্ধবী ভারতীয় নাগরিক গায়ত্রী অমর সিংকে খুঁজছে পুলিশ। তার সম্পর্কে বিস্তারিত জানতে ইউএনএইচসিআর কক্সবাজার অফিসে চিঠি দিয়েছে পিবিআই। গায়ত্রীর সাথে পরকীয়ায় বাধা দেওয়ার কারণেই বাবুলি মৃতুকে খুন করিয়েছেন বলছে মৃতুর পরিবার। এদিকে হত্যা মিশনে নেতৃত্ব দেওয়া মুসা, অস্ত্র যোগানদাতা ভোলা ও খুনি কালু এখনও পলাতক। এদের না ধরতে পারলে সহসাই শেষ হচ্ছে না এই মামলার বিচার কাজ, এমনটাই বলছেন আইনজ্ঞরা।
রঙিন বেলুন উড়িয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে সেগুনবাগিচা কার্যালয়ে জাতীয় পতাকা ও ইউনিটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংগঠনটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এরপর বিএনপি মহাসচিব অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। ডিআরইউর বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢোল ঝুমুর নিয়ে শতাধিক সদস্য অংশ নেন। অনুষ্ঠানে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় চাঁপাইনবাবগঞ্জে চলছে বিশেষ লকডাউন কার্যকর করতে মাঠে তৎপর প্রশাসন। কিন্তু ভারতীয় ট্রাক চালকদের অবাধ চলাফেরায় লকডাউন কার্যকর নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে সোনাবর্ষিত স্থলবন্দর। সংক্রমণের হার বাড়তে থাকায় এবার রাজশাহীতেও লকডাউন দেওয়ার কথা ভাবা হচ্ছে। আজ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমার সাড়ম্বরে উদযাপন করেছে। অসাম্প্রদায়িক চেতনা বিনষ্টকারীদের বাংলাদেশে কোনো স্থান নেই। বুধবার জাতীয় জাদুঘরের সামনে বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ একথা বলেন। আর ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বৌদ্ধ ধর্মাবলম্বীদের আয়োজনে অংশ নেন। অন্তরা বিশেষের প্রতিবেদন। বুদ্ধ পূর্ণিমার তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। এই একই তিথিতে তিনি বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই বিশেষ দিনটি। বুদ্ধ পূর্ণিমার দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন। ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন। আমরা যেন সবাই সুখে শান্তিতে সুস্থ সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে যেন বেঁচে থাকতে পারি। সকলের মঙ্গল হয়, এটাই চাইলাম। আর আমি চাইছি আমার পড়ালেখা যেন একটু ভালো হয়। সবাইকে বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বাংলাদেশ সহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এবং রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ মন্দিরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বক্তব্য রাখেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায়, সমস্ত ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠায় এবং সমস্ত ধর্ম এবং মতের মানুষের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এই সমস্ত অপশক্তি মাঝে মধ্যে বিষবাষ্প ছড়ায়, মাঝে মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালায়, তাদেরকে কঠোর হস্তে দমন করা হয়। বর্তমানে প্যাগোডা ভিত্তিক প্রাক প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে 12টি জেলার 62টি উপজেলায় 300টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে 20,000 বৌদ্ধ শিশুকে প্রাক প্রাথমিক ও ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা প্রদান করা হচ্ছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা। প্রায় 2500 বছর আগে এই তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন নেপালের লুম্বিনী কাননে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে $20 কোটি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে শীঘ্রই সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার সাথে একটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, কারেন্সি সোয়াপ সংক্রান্ত সমঝোতা স্মারক খসড়াটি মন্ত্রণালয়ের ভোটিংয়ের পর চূড়ান্ত হবে। করোনা মহামারীতে বেশ চাপে পড়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার অর্থনীতি। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একের পর এক রেকর্ড করে চলেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে রিজার্ভ ছাড়িয়েছে $45 বিলিয়ন। আর এই বিপুল অর্থ বিনিয়োগ করতে সরকারের উচ্চ মহল একমত হয়েছে বলে জানা গেছে। দেশের ভেতরে ও বাইরে বিনিয়োগের অংশ হিসেবে শ্রীলঙ্কাকে ঋণ দেয়া হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। এবারে নিউজ 24 স্পোর্টস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে 7 উইকেট শিকার করে আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের 2 নম্বরে উঠে এসেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
725 রেটিং নিয়ে আফগানিস্তানের লেগ স্পিনার মুজিবুর রহমানকে পেছনে ফেলে 2-এ উঠে এসেছেন তিনি। এটি মিরাজের ক্যারিয়ারের সর্বোচ্চ র্যাঙ্কিং। এর আগে 5 নম্বরে ছিলেন এই টাইগার অফ স্পিনার। এদিকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচে নিয়েছেন 6 উইকেট, ফলে 8 রেটিং পয়েন্ট বাড়িয়ে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে উঠে এসেছেন হাফিজ। লঙ্কা সিরিজের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম উঠে এসেছেন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের 14 নম্বরে। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ ওয়ানডে র্যাঙ্কিং। কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে 10 দিনের মতো অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল। করোনা ইনজুরির থাবায় এদিন অনুশীলনে ছিলেন না সুফল, ইব্রাহিম ও সাদউদ্দিন। মোট 22 ফুটবলারকে নিয়ে 2 ঘন্টার সেশনে বল পজিশনিং নিয়ে শিষ্যদের কাজ করিয়েছেন কোচ জেমি ডে। কোভিড প্রোটোকল মানতে গিয়ে সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি জমালদের, তবে সব ঠিক থাকলে 30 মে 2 দিন আগেই কাতারে যাওয়ার পরিকল্পনা জাতীয় দলের। দর্শক, রাত 10টার সংবাদ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।